যেহেতু 12 নম্বর থেকে আমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, তাহলে সে তো আমাকে বলো, এই 12 নম্বর অঙ্কটা কি তুমি করেছো? 12 নম্বর অঙ্কটা 2016 সালে কোশ্চেন। স্যার 12 নম্বরে 1 2 করতে পারছি, কিন্তু 3 পাই নাই। আচ্ছা, আমি দেখতে চাই তুমি ডাটাটা কিভাবে লিখেছো। ও আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা ছবি আচ্ছা, দেখি দাও 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 দাও, আগে ছবি পাঠাও না, আগে ওকে ছবি পাঠাও না, আগে ছবি পাঠাও না। পাঠাবো না, আমি আপনি করাই পাঠাও না। দিবেন। কোহিনুর কেমিক্যাল কোম্পানি হ্যাজ সেলস অফ টাকা 1,20,000, a margin of safety হচ্ছে 40%, PV ratio 30%. During the current year, the company expected next year the fixed cost and the selling price will increase, right? এই অঙ্কটা যেটা একটা নোট আছে, এই নোটটা ছাড়া তুমি এই অঙ্কটা করতে পারবে না। প্রথম যেটা পারবে কিন্তু পরে গুলা পারবে না। তাই এই অঙ্কটা তুমি আমাকে দিও না, এই অঙ্কটা তুমি আমাকে একদমই দিও না। এটা দেখতে হবে তোমাদেরকে অঙ্কটা, এই অঙ্কটা ডাটা আমি কিভাবে তৈরি করবো তুমি খালি একটু দেখবা। ওয়াইফাই লোকদের যদি ইচ্ছা মতো পিটানো যায় তো স্যার মনটা একটু শান্তি কেন পাইতো। ডাটা কি এখনো প্রবলেম করছে ওরা? স্যার গতকাল সন্ধ্যার দিকে 7টার দিকে ওয়াইফাই অফ হয়েছে, এখন পর্যন্ত অন হয় নাই। ফোন দিতেছি, ফোন তো ধরে না, এরপরে শেষ পর্যন্ত ফোন এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, যারা যারা ওয়াইফাই ইউজ করে না ওদের জন্য ডাটা ইউজ করা খুব সমস্যা হয়ে যায়। না ওনাদের ব্যবসা কিন্তু এই করোনার মধ্যে বেশ ভালোই হচ্ছে, কিন্তু ওরা যদি ওদের হ্যাঁ এই সেবাটাকে ঠিকভাবে দিতে পারতো, তাহলে ওদের এই ব্যবসাটা আরো অনেস্টলি ওরা এটা উন্নতি হতো। কিন্তু ওরা তো হারামিগিরি করে। একজনের লাইন 5 জনের দিচ্ছে, একজনের লাইন দিচ্ছে 5 জনের। 5 জনে যখন একসঙ্গে লাইন ব্যবহার করে তখন লাইন ছুটে যায়, এরও লাইন কেটে যায়, লাইনের স্পিড পায় না, জোর পায় না, কথা শুনতে পায় না, এই হচ্ছে সমস্যা, বুঝছো? সবাই যখন একসঙ্গে ব্যবহার করে, এর জন্য যদি ওরা প্রত্যেকে যদি আলাদা আলাদা করে 5 MBPS করে যদি প্রত্যেকে দেয়, প্রত্যেকের করে 5 MBPS দিবে না, দেখা গেলো 20 MBPS ওরা অন্তত 16-17 জন দেবে। যাই হোক, এই হচ্ছে আমাদের অঙ্ক। তবে এবার আমি, আচ্ছা উৎসবের কোনো সাউন্ড পাচ্ছি না, আমি উৎসবের কি রেডি আছো? হ্যাঁ আমি তো রেডি আচ্ছা তুমি দেখো, করার আমি জন্য। এবার আমি বলছি, এই অঙ্কটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো এখানে এই যে লাইনটা বলছে, the sales price will increase as a result, যার কারণে the margin of safety and the PV ratio will change to 35% and 40% respectively. এই যে লাইনটা ওনারা বলছে, এই লাইনটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা। আর সেতু এই লাইনটার জন্য আমি একটা নোট বলবো তোমাদেরকে, সেই নোটটা একটু লিখে নিতে হবে। তোমাকে নোটটা লেখার জন্য রেডি? 12 নম্বর অঙ্কটা তোমরা ফ্রেশ খাতায় যে জায়গাটাতে উঠাবা, সেই জায়গাটাতে লাল কালি দিয়ে আমার এই নোটটা একটু লিখে রাখবা। 12 নম্বর অঙ্কটা তোমরা ফ্রেশ খাতার মধ্যে যেখানে উঠাবা, সেখানে অবশ্যই লাল কালি দিয়ে সুন্দর করে নোটটা লিখে রাখবে। আর প্রমিকে বলছে যদি বাসায় লাল কালি না থাকে, তাহলে তুমি ওনারে একটু অফিস থেকে আসার সময় একটা লাল কালি কলম লয়ে আসতে বলো, যেন লাল আনে, গোলাপি না আনে। তুলার কালি দিয়ে সুন্দরভাবে লিখে দিতে বলি। স্যার আমার একটা কথা ছিল। বলো। স্যার আপনি, আমরা শনিবার রবিবার ক্লাসটা না করি? কারণ কি? স্যার আমি বাসায় থাকবো না। কোথায় যাবা? তুই থাকবি না তো আমরা ক্লাস করবো না কেন? হ্যাঁ? আমি থাকবো না, এই জন্য স্যার রিকোয়েস্ট করছি। আমরা বলিস কি? আমি তুমি শনি রবিবার কোথায় যাবা? স্যার শনিবার রবিবার যাব হলো স্যার, আমি অ্যাকচুয়ালি একটা সমস্যা আছে, পারিবারিক সমস্যা, এই কারণে বাড়িতে যাইতে হইব। এখানে শনিবার রবিবার থাকা লাগবে। আমরা এটা অল্টারনেটিভ ক্লাস নিয়ে নেই, অসুবিধা কি? তুমি তো সব ক্লাসে উপস্থিত থাকো, শনিবার রবিবার অবধি আমরা এই অল্টারনেটিভ একটা ক্লাস নিয়ে নেই। তোমাদের শুক্রবারে ক্লাসটা নিয়ে না, রবিবারের ক্লাসটা তুমি মঙ্গলবারে নিতে পারবে 12টায়, অসুবিধা নেই।
ও আচ্ছা 12টায় পারবা না, মঙ্গলবারে 12টা 20 মিনিট আপনার ইয়ে আছে 12টা 20 মিনিট ক্লাস। স্যার শনি থাক স্যার, আপনি করেন, আপনি রেকর্ডিং করে রাখেন, আমি পরে দেখে নেব। না না, অল্টারনেটিভ দিয়ে দেন স্যার, সমস্যা নেই। আচ্ছা আমাদের মানে ভালো আমি তোমার শনিবারের ক্লাসটা আগের দিন শুক্রবারে করা ফেলতে পারবো 9টায় 10টায়। স্যার হ্যাঁ দিয়ে দেন। স্যার এই শুক্রবার দিয়ে না, আগামী শুক্রবার দিন। আরে 9টায় 10টায় কি সমস্যা ভাই? না এই শুক্রবার মানে এই জায়গা শুধু এই শুক্রবার, আর কোনোটা না। কেন রে ভাই, তোর জন্য আমি ক্লাস নিতেছি আর তুই আমারে বাস দিস। শোনো তার কোনো ক্লাস বাইরে নেওয়া হবে না, শনিবারের দিন ক্লাস শনিবারের দিনই হবে। না আমি বলছি যে শনিবার দিনের ক্লাসটা যদি আমরা শুক্রবারে না 9টায় আমরা 10টায় করি। শুক্রবার নেবই না, শনিবার। হ্যাঁ মানে ওর কথা আমি রাখি, হয়তো আমার কথা রাখে না, ওর কথা আমি কেন শুনবো? আচ্ছা আমি তোর কথা রাখতেছি তো। হ্যাঁ আমি তোর কথা রাখতেছি, বোঝার চেষ্টা করি, একটু কষ্ট কর। শুধু 9টায় 10টায় একদিন, আর করা লাগবে না। ঠিক আছে ঠিক আছে। জি স্যার। হয় 9টা 10টা অথবা 2টা 3টা, কখন হয় 9টা 10টা অথবা 2টা 3টা, কখন? জাস্ট টুডে। স্যার আমি শুক্রবার ফ্রি থাকবো না স্যার। ও শুক্রবার হচ্ছে আগামীকাল। হ্যাঁ হ্যাঁ তাহলে কি পরের শুক্রবার ফ্রি থাকবা? হ্যাঁ, পরের সপ্তাহে দেন। ঠিক আছে, তাহলে আমি ওই শনিবারটা বাদ দিয়ে ওই সপ্তাহের শুক্রবারে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওইটাই। রবিবারের ক্লাসটা যে কোনো এক সময় দিয়ে দেন, ওই যে বুধবার 6টার সময় ফাঁকা আচ্ছা আছে। এখন আমাকে বলো, এই ক্লাসটা শুক্রবার 9টা 10টায় দেবো নাকি 2টা 3টা দেবো বললো? স্যার 9টা 10টা 2টা 3টায় যদি আপনি দিতে পারেন আমাদের সমস্যা নেই, আমি করতে পারবো। 9টা 10টা দেন স্যার। শুক্রবারে নামাজ পড়তে হয়, নামাজ পড়তে পড়তে প্রায় দেখা যায় যে 2:30 বেজে নামাজ যায়। তো 1:15 থেকে শুরু হয়, 2টার মধ্যে শেষ হয়ে যায়। 2টা 2:30টার দিকেই শেষ হয়, প্রায় শেষ হয়ে যায় বাসা আসতে আসতে। 2:30 বাজে? কয় মাইল হাইটে যাও? আচ্ছা যাক। স্যার নামাজ শুরু করতে করতে ওরা করতে করতে প্রায় 2টা 10 15-তে শেষ হয়ে যায়। আমি পরে দেখে নেব। শনিবারে থাকছে ক্লাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার থাক, রেকর্ড করে নিন, আমি পরে দেখে নেব। ঠিক আছে, তাই করবো না। সমস্যা নেই। আচ্ছা এখন এই 12 নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব। 12 নম্বর অঙ্কটা সলভ করার সময় আমি একটা নোট লিখে দিতে চেয়েছিলাম। স্যার নোটটা বললেন। নোটটা আগে লিখে নাও। নোটটা হলো সেলিং প্রাইস পরিবর্তন হলে সেলিং প্রাইস পরিবর্তন হলে সিএম রেশিওটাও পরিবর্তন হয়ে যায়। সেলিং প্রাইস পরিবর্তন হলে সিএম রেশিও পরিবর্তন হয়ে যায়। জি স্যার। নেক্সট। কিন্তু টোটাল ভেরিয়েবল কস্টের কোনো পরিবর্তন হয় না। এটা চমৎকার একটা আইন, এবং এই অঙ্কটা এই আইন ছাড়া করা যাবে না। বাকি দুটো রিকমেন্ড করাই যাবে না। যদি তুমি এই আইনটা জানো তাহলে তুমি এই অঙ্কটা করতে পারবে। যদি পরিবর্তন হয় না ভেরিয়েবল কস্ট, তাই টোটাল তো? ভেরিয়েবল কস্টের কোনো পরিবর্তন হয় না। তার মানে সেলিং প্রাইস যদি পরিবর্তন হয় তাহলে সিএম রেশিও পরিবর্তন হয়ে যায়, কিন্তু টোটাল ভেরিয়েবল কস্টের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? সেলিং প্রাইস যদি পরিবর্তন হয় তাহলে টোটাল সিএম রেশিও পরিবর্তন হয়ে যায়, কিন্তু টোটাল ভেরিয়েবল কস্টের কোনো পরিবর্তন হয় না। এই অঙ্কটা যখন তোমরা ফ্রেশ খাতায় উঠাবা, এই নোটটা লাল কালি দিয়ে সুন্দর করে লিখে রাখবা। এই আইন ছাড়া এই অঙ্কটা করতে পারবে না। তোমাকে আমার কথা বলছেন? এবার দেখো আমাদের এখানে 2 বছরের তথ্য দেওয়া। আমি অঙ্কটা পড়ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দা কোহিনুর কেমিক্যাল কোম্পানি হ্যাজ সেলস অফ 1,20,000 টাকা। আমাদের এখানে টোটাল সেলস দেওয়া আছে, এটা কারেন্ট ইয়ারের সেলস। এই মার্জিন অফ সেফটি দেওয়া আছে 40%, এই বছরের মার্জিন অফ সেফটি। আর পিভি রেশিও না বলে দিয়েছে 30%, এটা কারেন্ট ইয়ারের। ডিউরিং দা কারেন্ট ইয়ার পরিষ্কার করে বলে দিয়েছে এটুকু কারেন্ট ইয়ার। এটা হচ্ছে কারেন্ট ইয়ারের ইনফরমেশন।
এবার বলছে the company expects that the next year fixed cost and the selling price will increase. এই ফিক্সড কস্ট আমাদের কোনো কামে আসবে না, কিন্তু দেখো যে সেলিং প্রাইস উইল ইনক্রিজ, দেখছো সেলিং প্রাইসটা কিন্তু বেড়ে যাচ্ছে, সেলিং প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো খেয়াল করে। অ্যাজ এ রেজাল্ট, যার কারণে the margin of safety and the PV ratio, margin of safety and the PV ratio, বাদাম বাস্তবে কিন্তু রেনু বাদাম শেষ হয়ে গেছে। তাহলে margin of safety and the PV ratio will change to 35% to 40%, এটা কিন্তু আমাদের নেক্সট ইয়ারের ডাটা। তাহলে প্রথমটুকু হচ্ছে কারেন্ট ইয়ারের ডাটা, আর নিচের এই অংশটুকু হচ্ছে নেক্সট ইয়ারের ডাটা। আর এইরকম ভাবে যখন ওনারা প্রশ্ন করবে, ওনারা রিকোয়ারমেন্টের মধ্যে কিছু কিছু রিকোয়ারমেন্ট ওনারা দিয়েছে প্রেজেন্ট ইয়ারের জন্য, আবার কিছু কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে ওনারা নেক্সট ইয়ারের জন্য, তোমরা দেখেছো। আর তাই এই সমস্ত অঙ্ক বা এই অঙ্কটা করার জন্য তুমি যখন ডাটাটা তুলবে, তখন তুমি 2 ইয়ারের ডাটা একসঙ্গে তুলবে, ঠিক এইভাবে যেভাবে এখন আমি তুলছি। তোমরা খাতা নিয়ে নাও, সে তো নতুন করে করো অঙ্কটা। আমি শিওর এই অঙ্কটার ডাটাটা তোমার তোলা হয়নি। স্যার প্রথম দুইটার তোলা হয়েছে, কিন্তু নেক্সট ইয়ারেরটাই ভুল হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা এখন এখানে এইভাবে দুইটা ভাগ করে ফেললাম। এটা হচ্ছে কারেন্ট ইয়ার, ডাটা, আর এটা হচ্ছে নেক্সট ইয়ার ডাটা। হ্যাঁ স্যার, প্রথম দুইটার মধ্যে তো উল্লেখ আছে যে কারেন্ট ইয়ার ডাটা দিয়ে করা লাগবে, তো প্রথম দুইটা যদি আমি কারেন্ট ইয়ার দিয়ে করি আর নেক্সট ইয়ারেরটা যদি ওই 3 আর 4 এর মধ্যে করি, তুমি পুরো অঙ্কটা আগে করার সময় এইভাবে আমার মতন ডাটাগুলো খাতায় তুলে দিবা। কারেন্ট ইয়ার ডাটাটা এই পাশে, নেক্সট ইয়ার ডাটাটা এই পাশে। তুমি কি আমার কথা বুঝছো? জি স্যার। ওনারা 2 ইয়ার নিয়ে যেহেতু কোশ্চেন করেছে, তাহলে আমরা 2 ইয়ারের ডাটাই এইভাবে খাতার মধ্যে তুলে নেব। উৎসব, তুমি কি আমার সঙ্গে সঙ্গে করতেছো? উৎসব, রমি, তুমি যখন শুনতেছো তুমি কি আমার সাথে সাথে অঙ্কটা করতেছো? তুমি যখন শুনতেছো তুমি কি আমার সাথে সাথে অঙ্কটা করতেছো? এমন টাইমে ভিডিওটা শুনবো যখন কেউ তোমার ডিস্টার্ব করবে না, বুঝছো? মেহমান সব চলে গেল দেরি, তখন বসে বসে এই ভিডিওটা দেখবা আর অঙ্কটা করবা, বুঝছো? আচ্ছা, এবার কারেন্ট ইয়ার ডাটার মধ্যে দেখো, হিয়ার আমি কিন্তু সলিউশনের মধ্যে ডাটাগুলো তুলছি। হিয়ার দেখো আমাদের কি দেওয়া ছিল, সেলস দেওয়া ছিল 1,20,000 টাকা, লিখে ফেলো। সেলস সমান টাকা 1,20,000। আর কি দেওয়া আছে? মার্জিন অফ সেফটি। দেখো মার্জিন অফ সেফটি রেশিওটা আমাদের দেওয়া আছে এখানে কত পার্সেন্ট? 40%, or 0.40। আর মার্জিন অফ সেফটি যদি 40% হয়, তাহলে বিপি রেশিওটা কত হবে? সাথে সাথে বের করি না আমরা। বিপি রেশিও সমান 100% মাইনাস 40% সমান 60% or 0.60। এবার দেখো ওনারা বলছে পিভি রেশিওটা কি 30%। এই পিভি আর সিএম রেশিও একই কথা না? তাহলে পিভি রেশিওটা ওনারা বলেছে ওটা নাকি 30%।
or 0.30 বলতো পার্ট বি এর এই আলোচনা তোলার সময় যদি পিভি রেশিও 30% থাকে তাহলে আমরা বাকিটুকুকে ভিসি রেশিও বলি না বাকিটুকুকে যতটুকু পিভি রেশিও থাকে বাকিটুকুকে আমরা ভিসি রেশিও বলি আর সেটা হলো 100% মাইনাস 30% সমান সমান 70% or 0.70 বলতে এই ডাটাটা আমরা তুলছি আচ্ছা সেতু এই যে আমরা ভেরিয়েবল কস্ট রেশিওটা যে 70% or 0.70 লিখেছি এই ভেরিয়েবল কস্ট রেশিওটা যে 70% কার 70% বলতে পারবে কার 70% স্যার ভেরিয়েবল কস্টের 70% ভেরিয়েবল কস্টটা হচ্ছে 70% এর সমান ভেরিয়েবল কস্টটা 70% সমান কার 70% এর সমান পিভি রেশিও তোমার ধরেটা আসার দিন আমি হ্যাঁ সরি এই মার্জিন অফ সেফটি 40% মার্জিন অফ সেফটি 40% এই মার্জিন অফ সেফটি যে 40% কার 40% কার 40% স্যার সেলসের ব্রেক ইভেন রেশিওটা যে 60% কার 60% সেলসের তাহলে ভিসি রেশিওটাও সেলসের 70% তুমি আমার কথা বুঝছো ও আচ্ছা তাহলে সকল রেশিও কিন্তু সেটা তো বলবে না সকল রেশিও কিন্তু সেলসের সাথে সম্পর্কিত তাহলে ভেরিয়েবল কস্ট রেশিওটা যে 70% কার 70% সেলসের 70% উৎসব কি আমার কথা শুনতে পাইতেছ তো পাথরের মতো চুপ হয়ে আছো তুমি একদম পাথরের মতো আপনি কি আমার শ্যালো মেশিনের স্টার্ট শুনতে চান তা আমি মিউট খুলে আপনারা শুনেই আরে যাই হোক সাদা সুদা যা তুলতে হয় তুলে যদি একটা নতুন মোবাইল ফোন কেন সাদা সুদা যদি তোলা লাগে তুলে লয় এটা মোবাইল ফোন কেন আর কতদিন একটু সাদা সুদা তুলো খুব শীঘ্রই দারিদ্রতা ঘুষিয়া যাইবে স্যার আলহামদুলিল্লাহ আমরা সেই দোয়াই করতেছি আচ্ছা এবার বলো তাই যদি হয় তাহলে আমরা এখন এখানে অবশ্যই টোটাল ভেরিয়েবল কস্ট বের করে ফেলবো আমরা এই কারণে টোটাল ভেরিয়েবল কস্ট বের করব কারণ আমরা জানি নেক্সট ইয়ারে সেলিং প্রাইস পার ইউনিটটা পরিবর্তন হয়ে যাওয়াতে সিএম রেশিওটাও পরিবর্তন হয়ে যাবে কিন্তু টোটাল ভেরিয়েবল কস্টটা এখন আমি যা বের করব এটাই একই রকম থাকবে এই টোটাল ভেরিয়েবল কস্টের কোনো পরিবর্তন হবে না আর এই টোটাল ভেরিয়েবল কস্ট হবে এই 1,20,000 টাকা 70% এর সমান তাহলে আমাদের ভেরিয়েবল কস্টের পরিমাণটা কত আসে তাহলে দেখো আমাদের ভেরিয়েবল কস্টের পরিমাণটা আসে 84,000 টাকা এই 84,000 টাকা আসলে ভেরিয়েবল কস্ট দেখো তো স্যার আপনি ক্যালকুলেটর ছাড়া কিভাবে বলেন 7 × 84 7 বার পয়েন্ট দশমিকের কারণে একটা শূন্য কম আমগো স্যার ইন্টেলিজেন্ট আছে বিসিএস পরীক্ষা আমি একবারই দিয়েছি একবারই আমি ভাইবা পর্যন্ত গেছি বুঝছো ভাইবার পরে কি হয়েছে স্যার হয় নাই তো শেষ পর্যন্ত রেজাল্ট আসে নাই ওরা বেয়াদব ছিল বাদ দেন স্যার এরা যদি জানতো আপনি ভবিষ্যতে এত টিচার হবেন তো ওরা কোন সময় এখন টোটাল ভেরিয়েবল কস্ট 84,000 টাকা যেটা আমরা এখন বের করলাম এই টোটাল ভেরিয়েবল কস্টটা নেক্সট ইয়ারেও টোটাল ভেরিয়েবল কস্টটা সেম থাকবে তোমরা কি আমার কথা বুঝতে পারছো কোনো পরিবর্তন হবে না তাই তো আমি একটু আগেই বলেছি যে তোমার গত বছরের সবকিছু পরিবর্তন হয়ে গেলেও টোটাল ভেরিয়েবল কস্টের কোনো পরিবর্তন হয় না একটা লাল কালি দিয়ে নোট লিখে রাখছি না আমি তাই নেক্সট ইয়ারের ডাটা তোলার আগেই আমি এখানে টোটাল ভেরিয়েবল কস্ট এখানে ওই 84,000 টাকা আমি এখানে লিখে দিব আর এটাই হলো এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই অঙ্কের সবকিছু কিন্তু এই ডাটার মধ্যে আর কিছু না এই অঙ্কের সবকিছু এই ডাটার মধ্যে আমি খালি ডাটাটা রেডি করে দেখবা তেলের মতন তোমার সব জবাবগুলো দিয়া ফেলাইছো তেলের মতন
তো এই টোটাল ভেরিয়েবল কস্ট থেকে আমাদের এমএস রেশিও, বিপি, তারপরে পিবি, ভিসি বের করা লাগবে, তাই কি স্যার? জবানটা বন্ধ রাখো, খেলাটা দেখো। আমরা তো এই জিনিসটা তুললাম, এইবার দেখো ওনারা আমাদেরকে কি বলছে। The company expects that the next year fixed cost and the sales price will increase. As a result, margin of safety and PV ratio will change to 35 এবং 40। তাহলে এমএস রেশিওটা হচ্ছে 35 আর পিভিটা হচ্ছে 40, তাই হয়ে গেছে, তাই না? তাহলে চলো আমি প্রথমে এমএস রেশিওটা লিখে দিই। প্রথমে এমএস রেশিওটা লিখে দিলাম, ওটা কত পার্সেন্ট ছিল? 35%। এমএস রেশিও হচ্ছে 35% or 0.35। আচ্ছা, এমএস রেশিও যদি 35% তাহলে বিপি রেশিও কত হবে? 65। 100% মাইনাস 35% সমান সমান কত হয়? 65। 65% or 0.65 হয়েছে। আচ্ছা, পিভি রেশিওটা কত বলেছে? 40%। পিভি রেশিও বলছে হলো 40% or 0.40। আচ্ছা, পিভি রেশিও যদি 40% হয় তাহলে ভিসি রেশিওটা কত? তার 60% হবে। 100 ভিসি রেশিওটা হচ্ছে 100% মাইনাস 40% সমান সমান 65%। 60% or 0.60। আমি যে ডাটাগুলো তুললাম সে তো আমি কি সবসময় যেভাবে ডাটা তুলি তার থেকে বাড়তি কিছু করেছি? হ্যাঁ, একটাই ভেরিয়েবল কস্ট, আর কিছু না। এটার আইন তো আমি তোমাকে আজকে লিখে দিয়েছি যে সেলিং প্রাইসটা চেঞ্জ হওয়ার কারণে এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু টোটাল ভেরিয়েবল কস্টে কোনো পরিবর্তন হবে না। তাই আমার এখানে টোটাল ভেরিয়েবল কস্ট যা ছিল সেটা আমি এখানে লিখে দিয়েছি, তাই না? এটা বাদে সবগুলো আগের মতোই নিয়েছি। এখন তুমি আমাকে বলো তো, কারেন্ট ইয়ারের ডাটার মধ্যে এমন কোন ডাটা আছে যেটা নেক্সট ইয়ারের ডাটার মধ্যে নাই? কারেন্ট ইয়ার ডাটার মধ্যে এমন কোন ডাটা আছে যেটা নেক্সট ইয়ারের ডাটার মধ্যে নাই? সেলস। আর এই সেলসটা ছাড়া কিন্তু আমরা অনেক কিছুই বের করতে পারি। তাহলে আমাদের নেক্সট ইয়ারের জন্য কি এখন একটা সেলস লাগবে না বলো তো? নেক্সট ইয়ারের সেলস তুমি এখন ইচ্ছা করলে ডাটার মধ্যে বের করতে পারবা? সেটা কিভাবে পাবা? দেখো তো তোমার ভেরিয়েবল কস্ট দেওয়া আছে না 84,000। টোটাল ভেরিয়েবল কস্ট আর ভেরিয়েবল রেশিও তো দেওয়া আছে। তাহলে ভেরিয়েবল কস্টকে ভেরিয়েবল কস্ট রেশিওতে ভাগ করলে সেল পাওয়া যাবে না? 0.60। হ্যাঁ, 1,40,000 পাওয়া যাবে না? যাবে কিনা? হ্যাঁ স্যার, এটাই হলো এই টোটাল ভেরিয়েবল কস্টকে এটাই এই অঙ্কের আসল খেলা। এই অঙ্কের আসল খেলা হলো এই জায়গাটাতে। এই জায়গাটা যে বুঝবে না সে এই অঙ্কটা পারবে না, সে শিক্ষক হলেও পারবে না। যে এই জায়গাটা বুঝবে না সে এই অঙ্কটা পারবে না। কথা বুঝছো? তাহলে আমি এই পয়েন্টটার জন্যই আমি অঙ্কটা তোমার দেখি নাই, কারণ আমি জানি তুমি এই জায়গার এই ডাটাটা রেডি করতে পারো নাই, কারণ তোমাকে ওই আইনটা শেখানো হয় নাই। এই সেলস সময় এখন আমরা লিখবো এইভাবে, ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ভিসি রেশিও। আর এভাবে আমরা এখান থেকে টোটাল সেলটা বের করে ফেলতে চাই। আমি জানি এই অঙ্কের আসল খেলা খালি এখানে, আর কিছু না। এই অঙ্কের আসল খেলা এখানে। আমাদের ভেরিয়েবল কস্ট ছিল 84,000 আর আমাদের ফিসি রেশিওটা ছিল 0.6। আর তাহলে আমাদের সমান সমান আমাদের সেলস এর পরিমাণটা চলে আসে। তুমি কত বললা? 1,40,000। আমার ডাটা বের করা শেষ। নাও এবার তুমি তোমার রিকোয়ারমেন্ট গুলো এবার একটা একটা করে করো তো, দেখো তো রেজাল্ট এখন মেলে কিনা। একটা একটা করে করো স্যার। এবার তুমি তোমার রিকোয়ারমেন্ট গুলো একটা একটা করে করো, দেখো তোমার রেজাল্ট বের হয়ে যাবে। উৎসব করো। প্রথম বছর যে ব্রেক ইভেন সেলস ইন কারেন্ট ইয়ারের যে ব্রেক ইভেন সেল বের করতে বলছে, সেলস এর সঙ্গে ব্রেক ইভেন রেশিও গুণ করলে সেটা বের হয়ে যাবে।
হ্যাঁ কারেন্ট ইয়ার সেলস এর সাথে 60%। ব্রেক ইভেন রেশিওটা গুণ করলে সেটা বেড়ে যাবে। 91,000। কি? আমি সবগুলাই করতেছি নতুন করে ভাই, কিছু করার নেই, ওইটা কাটে ফেলছি। এক নাম্বার রিকমেন্ড রেজাল্টটা কি বের হয়েছে উৎস? সেটা তো এক নাম্বারটা করছে। বললাম তো 91,000 কতক্ষণে বের হইছে। কিন্তু 91,000 তো না, এক নাম্বার তো 72,000। আরে 1 2 আমি অনেক আগে করছি, আমি 3 নাম্বারটার কথা বলতেছি। ও আচ্ছা নেক্সট আচ্ছা। 91,000 হয়ে গেছে। হ্যাঁ 19,600। কোনটা হয়ে গেছে? সে তো হয়ে গেছে না? জি স্যার। তাহলে ডাটা তোলাটা বুঝছো না এবার? নতুন আইনটা শিখলে এবার পরের অঙ্কে যাই। সেতু 13 নম্বরটা দিয়েছিলাম। জি স্যার, 15%। 13 নম্বরটা কি পারছো? হ্যাঁ স্যার 13 পাইছি। নাম্বার, 4 নাম্বারটা পাইনি। স্যার 13 নাম্বার সব তুমি 13 সবগুলো পারছো? হ্যাঁ। আর সেতু 4 নম্বরটা পারোনি? না স্যার। আচ্ছা প্রফিট আর্নে প্রফিট। আচ্ছা আচ্ছা, উৎসব তুমি 13 নম্বরটা ছবি দাও তো। আমি ওর 13 নম্বর অঙ্কটা দেখতেছি। দেখেন সে তো তুমি মিলাই নাও। আরে কি রে, উৎসবের ভাঙা মোবাইল এত সুন্দর ছবি আসলো কেমনে? সে তো এটা তোমার মোবাইলের মতো ছবি আসছে, তো তোমার নতুন মোবাইলের মতো ছবি আসছে। ওটা না কালা কালা হইতো না? এখন ভালো হয়ে গেছে, হইতেই পারে স্যার। সেলস 5 লাখ, দোয়া করেন ভালো হয়ে যাবে। এমএস রেশিও 25% or 0.25, তাহলে বিপি রেশিওটা হবে 75% or 0.75, আর পিভি রেশিওটা আসবে হলো তোমার 50% or 0.50, আর ভিসি রেশিওটা হবে হলো তোমার 50% or 0.50। বিপিন টাকা, বিপিন টাকাটা হচ্ছে তোমার সেলস ইন্টু বিপি রেশিও 3,75,000 টাকা। এটা তো সেটা তুমি পারছো না এক নাম্বারটা? জি স্যার। হ্যাঁ। এমএস বলছে ও সেলসের সঙ্গে এমএস রেশিও গুণ করে দিয়েছে, 1,25,000 হয়েছে, পারছে। প্রফিট বের করতে বলছে এমএস এর সঙ্গে পিভি রেশিও গুণ, 62,500 হয়ে গেছে। এখন তুমি পারো নি হচ্ছে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা।
দেখো 4 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখো আমার মেসেঞ্জার এখন তো ফাস্ট কাজ করতেছে। আসলে হ্যাঁ স্যার। এতগুলা গ্রুপের সঙ্গে অ্যাড ছিলাম, সেই গ্রুপগুলোর মধ্যে বড় বড় গ্রুপগুলো বাদ দিয়ে দিয়েছি, এই জন্য মেসেঞ্জার ফাস্ট হয়ে গেছে। ফিক্সড কস্ট। আচ্ছা দেখো তো 4 নাম্বার রিকোয়ারমেন্টে তোমাকে কিন্তু কি বের করতে বলছিল? স্যার প্রশ্ন দিয়ে এখানে 4 নাম্বার তোমাকে বলছিল অ্যানুয়াল প্রফিট বের করো, এস্টিমেটেড সেলস বের করো টু আর্ন এ টার্গেট প্রফিট অফ 50,000 টাকা। আচ্ছা, টার্গেট প্রফিট যদি 50,000 টাকা হয়, তাহলে রিকোয়ার্ড সেলস ফর টার্গেট প্রফিট বের করতে গেলে আমাদের একটা ফিক্সড কস্ট লাগবে না? ও সেতু ফিক্সড কস্ট লাগবে না? জি স্যার। তুমি কি ফিক্সড কস্ট ছাড়া রিকোয়ার্ড সেলস ফর টার্গেট প্রফিট বের করতে পারবা? নো। আর আমি তোমাদেরকে শিখিয়েছিলাম না, এমএস এর মধ্যে যতটুকু সিএম পুরোটাই প্রফিট, আর ব্রেক ইভেনের ভিতরে যতটুকু সিএম পুরোটা ফিক্সড কস্ট। এমএস এর মধ্যে যতটুকু সিএম সম্পূর্ণটা প্রফিট, কিন্তু ব্রেক ইভেনের ভিতরে যতটুকু সিএম সম্পূর্ণটা ফিক্সড কস্ট। স্যার এই কথাটা মনে ছিল না আমার। এটা মনে রাখতে হবে, এটা পার্ট বি এর একটা আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, যে এমএস এর মধ্যে যতটুকু সিএম পুরোটাই প্রফিট, কিন্তু ব্রেক ইভেনের ভিতরে যতটুকু সিএম। স্যার একটু লেখেন আবার বলেন। লেখিলাম মনে হয়। লেখো না। এমএস এর মধ্যে যতটুকু, এটা জানি। এমএস এর মধ্যে যতটুকু সিএম সম্পূর্ণটাই প্রফিট, এবং ব্রেক ইভেনের ভিতরে যতটুকু সিএম সম্পূর্ণটাই ফিক্সড কস্ট। ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে যতটুকু, ব্রেক ইভেন পয়েন্টে যতটুকু সিএম হ্যাঁ সম্পূর্ণটা সম্পূর্ণটাই ফিক্সড কস্ট। ওকে, এখন মনে থাকবে। এবার দেখো উৎসব সেজন্য ওই ফিক্সড কস্টটা বের করছে। দেখো বিপির সঙ্গে পিভি রেশিওটা গুণ করছে, বুঝছো? হ্যাঁ, বিপির সঙ্গে ফিক্সড পিভি রেশিওটা গুণ করলে কিন্তু অলরেডি ফিক্সড কস্টটা পেয়ে গেল। আর এই ফিক্সড কস্টটা বের করে নিচ্ছে বলেই ও কিন্তু রিকোয়ার্ড সেলস ইন টাকা বের করতে পারছে, কারণ ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে 4,75,000 টাকা অ্যান্সার হয়ে গেল। তাহলে 4,75,000 টাকা অ্যান্সার বেরিয়ে গেল। খুব ভালো। স্যার আমি করতেছি, 5 নাম্বারটা করছি আমি। আর 5 নম্বর রিকমেন্ডে কি বলছে? ও 12 নম্বরে তো 5 নম্বর রিকমেন্ড নাই। প্রফিট অন সেলস 4 লাখ কি টাকা। 13 নম্বর অঙ্ক দেখতেছেন না 12 নম্বর অঙ্কের হিসাব দেখতেছেন, মাথাই চলে না, এত বাদাম লুজ। ও প্রফিট অন সেল অফ 4 লাখ, 4 লাখ টাকা প্রফিট যদি 4 লাখ টাকা যদি সেল হয় তাহলে প্রফিট কত? তো নরমাল করবা, নরমাল। এই যে সেল 4 লাখ, ভেরিয়েবল কস্ট হচ্ছে 50%, তাহলে 2 লাখ, সিএম হবে 2 লাখ, আর ফিক্সড কস্ট হচ্ছে 1,87,500 বের করেছে। ফিক্সড কস্টটা বাদ দিলে তো প্রফিট চলে আসবে, তাই না? তুমি যদি ফিক্সড কস্ট না বের করতে পারো, তুমি ফিক্সড কস্ট না বের করতে পারো, তাহলে কিন্তু তুমি প্রফিটটা বের করতে পারবে না, তাই না? স্যার আমি ফিক্সড কস্ট বের করছি, ব্রেক ইভেন ইনটু সিএম রেশিও। হ্যাঁ, ব্রেক ইভেনের মধ্যে যতটুকু সিএম, ওইটার সময় আমার ব্রেন কাজ করছে, কিন্তু ওই পরে আর আমি ওইটা চিন্তা করি। তো ব্রেক ইভেনের মধ্যে যতটুকু সিএম পুরোটা তো ফিক্সড কস্ট, স্যার তাই ফিক্সড কস্ট সমান বিপি ইনটু সিএম রেশিও, ঠিক আছে? তো ওই আইন অনুযায়ী তো ঠিক আছে, তাই না? জি স্যার। হয়ে গেছে। স্যার একটু কোশ্চেনের কাম তো। এই যে 13 নম্বর।
1,87,500 প্লাস 50,000 75,000, ঠিক আছে। জি স্যার, 13 নম্বরটা করছি। 14 নাম্বারটা কি তোমরা করতে পারছো? 14 নাম্বারের 4 নাম্বার করতে পারি না। 14 নাম্বার 4 নাম্বারটা পারোনি? মার্জিন অফ সেফটি। আচ্ছা, উৎসব কি পারছো? আমিও করিনি। তুমি পারোনি? 4 নাম্বার বাদে সেতু